নমস্কার বন্ধুরা, শিক্ষা গল্প আড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনাদের জন্য স্বপ্ন, রচনা ডক্টর নিত্যানন্দ মণ্ডল। ডক্টর মণ্ডল জন্মেছেন এবং বড় হয়ে উঠেছেন দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকায়। বর্তমানে তিনি হাওড়া জেলার আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। তার লেখা প্রতিটি গল্পে সুন্দরবনের মানুষের জীবনচিত্র খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। বলা ভালো, তিনি তুলির টানে এঁকেছেন সুন্দরবনের মানুষের জীবনচিত্র। আসুন আজ আমরা শুনব তারই লেখা গল্প স্বপ্ন। নদীতে বাগদার মিন ধরার জন্য আজ তাড়াতাড়ি বেরিয়ে পড়ল দেবী। কাঁধে বাগদার মিন ধরার জাল। জাল বলতে 2.5 ফুট লম্বা, 2 ফুট চওড়া একটা আয়তাকার কাঠের ফ্রেম, আর তার গায়ে শক্ত করে বাঁধা 4 ফুট লম্বা মশারির নেট। জালের ভিতর ছোট ছোট 2টো দস্তার হাঁড়ি, একটা বাটি, একটা ঝিনুক আর একটা কানা উঁচু দস্তার থালা। বাগদার মিন জঞ্জাল পাঁজা সমেত নদী থেকে টেনে নিয়ে দস্তার হাঁড়িতে রাখতে হয়। তারপর হাঁড়ি থেকে বাটিতে করে তা তুলে নিয়ে কানা উঁচু দস্তার থালায় ঢেলে তা থেকে সরু সরু সুতোর মতো ইঞ্চিখানেক লম্বা বাগদার মিন তুলে অপর হাঁড়িতে রাখতে হয়। নদীতে ভাটা শুরু হলে তবেই জাল টানা শুরু হয়। যে যত বেশি জাল টানতে পারবে সে তত বেশি মিন ধরতে পারবে। রাস্তায় সীমা বৌদিকে ডাক দেয়, বৌদি যাবে না? যাবো বলে সীমা বৌদি দাঁড়াতে বলে। দুজনে বেরিয়ে পড়ে। সীমা বৌদি দেবীকে বলে, কিরে, তোকে নাকি আজ দেখতে এসেছিল, তা তাদের পছন্দ হলো? দেবী বলে, এই নিয়ে 17 জন আসলো গেল, সবাই পছন্দ করে, তবে দাদা 15 টাকা দিতে না পারায় কেউ শুধু বিয়ে করতে রাজি হয় না। তবে সকালে যে ছেলেটি এসেছিল তার অবশ্য কোনো দাবি দাওয়া নেই। একমাত্র ছেলে, বাপ মা অনেক আগেই মারা গেছে, খেটে খুটে খায়। সীমা বৌদি বলে, ভালোই হলো, তোরও তো বাপ মা নেই, দুজনেই প্রায় এক, কি বলিস? বলে দেবী মাথা নত করে নদীর দিকে এগিয়ে যায়। দেবীর মা বাবা ছোটবেলাতেই মারা গেছে। দাদা বৌদির সংসার, 2 বিঘে জমির উপর 3 জনের খরচ চলে যায় আর কি। বৌদি বাড়ির কাজকর্ম করে, দাদা লোকের বাড়িতে সারাদিন কাজকর্ম করে বোনের বিয়ের জন্য সামান্য কটা টাকা জোগাড় করেছে বটে, তবে তা যথেষ্ট নয়। বৌদির সঙ্গে দেবীর সম্পর্ক অনেকটাই ভালো, এরকমটা সচরাচর দেখা যায় না আর কি। নদীর পাড়ে এসে তারা দেখে এখনো ভাটা লাগেনি। নদীর জল কানায় কানায় পূর্ণ, স্রোত থমকে দাঁড়িয়ে আছে, ভরা জোয়ার আর কি। তবে 2-10 মিনিটের মধ্যেই ভাটা শুরু হবে। মানুষজন একে একে নদীর পাড়ে এসে বসেছে, যে যার জায়গা ঠিক করে নিয়েছে। আজ একটু হিমেল হাওয়া বইছে। দেবী ভাবে আজ যদি একটু বেশি মাছ ধরতে পারে তবে গায়ে মাখা একটা সাবান কিনবে, 1 পাতা শ্যাম্পু আর একটা লিপস্টিক আর একটা আলতা। মাটির প্রদীপের নিচে যে কালো কালি জমে তা কৌটায় ভরে রেখে মাঝে মধ্যে চোখে পড়ে দেবী। টাকা দিয়ে কখনো কিনে ওঠা হয়নি। চুলে মাখা নারকেল তেল দাদা কিনে দিলেও গায়ে মাখার সাবান কখনো কিনে দেয় না। দেবী জোর করে কিছু বলতেও পারে না। ছোটবেলায় নদীর পাড়ে নোনা ধুলো স্নানের আগে গায়ে ভালো করে মেখে নিয়ে মাথায় মেখে পরিষ্কার করে নিত। তখন চুল ছোট ছিল। আজ দেবীর বিয়ের বয়স হয়েছে, এখন আর নোনা ধুলো দিয়ে মাথার চুল পরিষ্কার করা চলে না। মাঝে মধ্যে 1 টাকার শ্যাম্পুর পাতা কিনে এনে মাথা পরিষ্কার করে।
তবে তা 8-10 দিন পর পর। লিপস্টিক কখনো লাগানো হয় না। গত বছর দুর্গাপুজোর সময় বৌদি একটা কিনেছিল, সেটাই দুজনে ভাগাভাগি করে লাগায়। আজ দেবী বড় হয়েছে, তার নিজস্ব একটা লিপস্টিক থাকা দরকার। দেবীর এখন আর লোকের জিনিস ব্যবহার করতে ভালো লাগে না। তাছাড়া সামনের ফাল্গুন মাসে বিয়ের পাকা কথা হয়ে গেছে, হাতে মাত্র 2 মাস সময়। এই 2 মাসে দেবী নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে বিয়ের মতো করে নিতে চায়। আর যদি বেশি মিন ধরতে পারে, তবে গায়ে মাখা একটা সাবান আর লিপস্টিক অবশ্যই কিনবে। আর কালকের টাকা দিয়ে শ্যাম্পুর পাতা, তেল আর আলতা মনে মনে ভাবতে থাকে দেবী। সকলে নদীতে নামতে শুরু করেছে। ভাটার টানে নদীর জল অনেকটাই কমে যাচ্ছে। জালের দড়ি বুকের কাছে নিয়ে চেপে ধরে তারা জাল টানতে থাকে। একসঙ্গে 5-7 জন করে দল বেঁধে জাল টানে। 3-4 বার জাল টেনে হাঁড়িতে রাখে। মিন আজ বেশ ভালোই পড়ছে। যত তাড়াতাড়ি সম্ভব মিন অপর হাঁড়িতে ঢেকে রেখে তারা আবার নদীতে নেমে যায়। কখনো গলা জলে, কখনো বা ডুবন জলে। নদীর খাড়ির এপার ওপার অনেক দূর পর্যন্ত তারা পৌঁছে যায়। দেবী পিছন ফিরে দেখে সে অনেক দূর চলে এসেছে। তার সঙ্গে যারা ছিল সকলেই প্রায় ওপরে উঠে গেছে। সীমা বৌদিও চড়ে উঠে হাঁকতে থাকে, দেবী উঠে আয়, আর মাছ পড়ছে না। আমি তো শেষ টানে 3-4টের বেশি মাছ পেলাম না। আজ মোটামুটি 1000-এর উপর মাছ হয়েছে দেবীর, অনুমান করে নেয়। মনে মনে আনন্দ হয়। সুনীল কাকাকে হেঁকে বলে, কাকা তুমি বসো, আমি আসছি, আমি আজ অনেক মাছ পেয়েছি। সুনীল ব্যাপারী সকলের কাছ থেকে বাগদার মিন কিনে নিয়ে যায়, তবে সকলকে নগদ টাকা দেয়। সুনীল কাকা বলে, তুই আয়, আমি বসে আছি। বলেই পিছন ফিরে দেখে দেবী তলিয়ে যাচ্ছে। সীমা বৌদিও হাঁক পাড়তে থাকে, দেবী উঠে আয়, দেবী উঠে আয়। দেবীর জাল নদীতে ভাসছে। নদীর স্রোতে দেবীর দেহ ভেসে যাচ্ছে। সকলে নদীর চরে ছুটে যায়। দূরে দাঁড়িয়ে দেখতে থাকে সকলে। একটা বিশাল আকারের কুমির দেবীর দেহটাকে টেনে নিয়ে চলেছে। জাল একদিকে ভেসে যাচ্ছে আর দেবী আর একদিকে চলেছে। মাথার চুলগুলো নিয়ে নদীর স্রোত খেলা করছে যেন। শরীর, চুল, হাত পা যেন সব কিছু নেতিয়ে পড়েছে। মনে হচ্ছে ভাঙা কলা গাছের পাতা যেভাবে স্রোতের দিকে ভেসে যায়, ঠিক সেইভাবেই ভেসে চলেছে দেবী। পা দুটো একবার মাত্র দেখা গেল, তারপরেই সব শেষ। সকলে চিৎকার করতে থাকে। সন্ধ্যা ঘনিয়ে আসে। লোকমুখে প্রচার হতে থাকে দেবীকে কুমিরে নিয়ে গেছে। চেনা জানা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই সহানুভূতি জানায়। পাড়ায় কয়েকদিন গুঞ্জন চলে। সুবল খুড়ো বলে, আজ বাজারে গিয়েছিলুম, শুনে এলুম চরপাড়ের চরে নাকি দেবীর মৃতদেহ পড়েছিল। কুমির তো টাটকা মাংস খায় না, বাসি করে খায়। তাই দেবীকে নিয়ে কেঁদোখালির চরে মাটি চাপা দিয়ে রেখেছিল, পরদিন বাসি করে খাবে বলে। নদীর জোয়ারের জলে সেই দেহ ভেসে উঠেছে। তারপর আবার কোথায় চলে গেছে কেউ জানে না। হয়তো জঙ্গলে ভেসে গেছে আবার কুমিরের খাদ্য হয়ে। এইভাবেই জলে জঙ্গলে দেবীরা কুমিরের খাদ্য হয়ে যায়। ছোট ছোট স্বপ্নগুলো মরে যায়। ঘর সংসার, বিয়ে, সন্তান সবই থেকে যায় কল্পনায়। সামান্য অসাবধানতাতেই এক নিমেষে সব শেষ হয়ে যায়। বাঘ আর কুমিরের সাথে লড়তে লড়তে এই মানুষগুলো যে কখন তাদের খাদ্য হয়ে যায় তা সকলেরই অজানা। সুন্দরবনের জীবন এভাবেই এগিয়ে চলে। প্রকৃতির নিয়মে সবই পাল্টায়, শুধু পরিবর্তন হয় না এই মানুষগুলোর জীবন।